নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ইরিশকা ও বাইকের সংঘর্ষ, গুরুতর আহত ৩। লাভজিহাদের শিকার যুবতীর আত্মহত্যা, প্রতিবাদে সরব রাকেশনগর এলাকার জনগণ। শিলচর কালাইন সংযোগী সড়কে ভেঙে পড়া হারাং সেতু পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায়ের। গোয়ালপাড়ায় উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে সরব আমশু। শিলচর কালাইন সংযোগী সড়কে সেতু বিপর্যয়ের ঘটনায় রাজ্য ও কেন্দ্র সরকারকে দোষারোপ সাংসদ সুস্মিতা দেবের। অনুসূচিত জাতিগোষ্ঠীর বরাদ্দকৃত অর্থে কারচুপির বিরুদ্ধে সরব কংগ্রেস। শিলচর কালাইন সংযোগী সড়কের ভেঙে যাওয়া হারাং সেতু পরিদর্শন মন্ত্রী কৌশিক রায়ের। রাজ্যসভার সাংসদ কনাথপুর কায়স্থ সহ জেলা শাসক মৃদুল কুমার যাদব, জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো সহ পূর্ত বিভাগের ও NIDCL এর আধিকারিকদের সাথে নিয়ে ভাঙ্গা সেতু পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়। সেতু পরিদর্শন করে শীঘ্রই সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী কৌশিক রায়। শীঘ্রই ভাঙ্গা সেতুর পাশে বিকল্প সেতু তৈরি করা হবে বলেও জানান মন্ত্রী। আগামী 15 দিনের ভিতরে এই সেতু নির্মাণ করা হবে। ইতিমধ্যে রাঁচি থেকে সেতুর নানান সামগ্রী নিয়ে একটি দল রওনা হয়েছে বলেও জানান মন্ত্রী কৌশিক রায়। সাথে কী কারণে নতুনভাবে মেরামত করা এই সেতু ভেঙে পড়েছে এ নিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে বলেও তিনি জানান। ইতিমধ্যে জেলা প্রশাসন এ নিয়ে এক মামলা দায়ের করে তদন্ত আরম্ভ করেছে। ওভারলোড ডাম্পার কীভাবে সেতুতে পৌঁছলো এজন্য ওয়েট ব্রিজের 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং কর্তব্যে গাফিলতির জন্য 3 পুলিশ কর্মীকে রিজার্ভ ক্লোজ করা হয়েছে বলেও জানান মন্ত্রী কৌশিক রায়। ঘটনার উচিত তদন্ত হবে এবং এই তদন্তে সেতু কীভাবে ভাঙলো, কার গাফিলতিতে এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে তদন্তে স্পষ্ট হবে বলেও জানান মন্ত্রী কৌশিক রায়। যোৱা পৰহি ৰাতি 2:30 বজাত এই ব্ৰিজখন এই দলংখন ভাঙিছিলে। এই ভাঙাৰ কাৰণে যোৱাকালি প্ৰশাসনৰ ফালৰ পৰা যে অল্টাৰনেটিভ ৰাস্তা আমি কেনেকৈ কৰিব পাৰোঁ, অল্টাৰনেটিভ আমি ব্যৱস্থা কেনেকৈ কৰিব পাৰোঁ যাতে ৰাইজৰ কোনো অসুবিধা নহয়, সেইকাৰণে ব্যৱস্থা আৰম্ভ হৈছিলে। যোৱাকালি আমাৰ জিলা আয়ুক্ত, আমাৰ পুলিচ সুপাৰ, PWD, NHDCL গোটেই ইয়াতে আহি ইয়াতে পৰ্যবেক্ষণ কৰি যোৱাৰ পিছতে কালি 3টা বজাতে জিলা আয়ুক্ত গৰাকীৰ কাৰ্যালয়ত এটা সভা হয় আৰু সেই সভাতে এটা কমিটি, এটা মেজিষ্ট্ৰিয়েল ইনকুৱাৰী এটা দিয়া হৈছে যে কেনেকৈ ব্ৰিজটো ভাঙিছে, ইঞ্জিনিয়াৰিং ডিফেক্ট আছিলে, আমাৰ এনফৰ্চমেণ্টৰ কি গাফলতি আছিলে, পুলিচৰ কি গাফলতি আছিলে, এই গোটেইটো যাতে এটা কৰিব ভালকৈ ইনকুৱাৰী হ'ব পাৰে, সেইকাৰণে এটা মেজিষ্ট্ৰেট পৰ্যায়ৰ এটা ইনকুৱাৰী দিয়া হৈছে। অহা 7 দিনৰ ভিতৰতে ৰিপৰ্টটো তেওঁলোকে জিলা আয়ুক্তৰ গৰাকীৰ তাতে জমা দিব আৰু লগে লগে যোৱাকালি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এই ব্ৰিজৰ কাৰণে আমাৰ 2 কোটি টকা নতুন এটা অল্টাৰনেটিভ ৰাস্তা যিটো আছে, অল্টাৰনেটিভ ৰাস্তা সেইটোৰ কাৰণে 2 কোটি টকা মঞ্জুৰ কৰিছিল। আমাৰ PWD বিভাগৰ মাননীয় মন্ত্ৰী কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়াও মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত লগ কৰিছিলে, মোৰ লগতো ফোনত কথা হ'ল আৰু তাৰপিছতে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া PWD বিভাগৰ পৰা 2 কোটি টকা দিছে আমি অল্টাৰনেটিভ ৰাস্তা যিটো এটা কৰিব পাৰোঁ। আজি আমি এই ৰাস্তাটো চাম, লগে আৰু এটা সৰু ৰাস্তা আছে য'ত অলপ শ্বৰ্ট ডিষ্টেঞ্চত যাতে সৰু গাড়ী তাৰ পৰা আহিব পাৰে, যাতে ৰাইজৰ অসুবিধা নহয়, সেইকাৰণে আমি এই ব্যৱস্থা কৰোঁ। আজি আমি ইয়ালৈকে উপস্থিত আহিছোঁ। ব্ৰিজ দলংখন যিটো ভাঙিছে সেইটো আমি দেখিলোঁ আৰু লগে লগে দলংখন NHDCL এই ৰাস্তাটো যেতিয়া গেমন ব্ৰিজ তেওঁলোকে কৰি আছে, ৰিপেয়াৰিঙৰ কামটো চলি আছে, সেইকাৰণে এই ৰাস্তাটোৰ মেইনটেনেঞ্চ টেম্পৰাৰীলি NHDCL কৰি আছে। সেইকাৰণে NHDCL কৰ্তৃপক্ষই ইয়াতে এখন বেইলি ব্ৰিজ বনাবৰ কাৰণে তেওঁলোকক ইতিমধ্যে নিৰ্দেশ দিয়া হৈছে। যোৱাকালি তেওঁলোকে ইয়াত ব্ৰিজখন বনাবৰ কাৰণে, বেইলি ব্ৰিজখন বনাবৰ কাৰণে এইটো 130 ফুট হয়, সেইকাৰণে ইয়াত যে মেটেৰিয়েলছ আছে এইটো 100 ফুটৰ কাৰণে আছে, সেইকাৰণে নতুন মেটেৰিয়েলছবিলাক আনিব লাগে। যোৱাকালি তেওঁলোকে অৰ্ডাৰ প্লেচ কৰিছিলে ৰাঁচিৰ পৰা, আজি ৰাতিপুৱাই তাৰ পৰা এই মেচিনাৰীবিলাক তাৰ পৰা ইয়াত অহা আৰম্ভ হৈছে। অহা 5 দিন 6 দিনৰ ভিতৰত মেচিনাৰীবিলাক ইয়াত আহি পাব। লগতে এটা কোম্পানী, যি কোম্পানীয়ে গোটেই ভাৰতবৰ্ষত কোম্পানী এই বেইলি ব্ৰিজ যিবিলাকে গোটেই ভাৰতত নিৰ্মাণ কৰে, তেওঁলোকে একেলগে মেন মেটেৰিয়েলছ একেলগে ইয়াত অহা 5-6 দিনৰ ভিতৰত ইয়াত আহি পাব আৰু অহাকালিৰ পৰা আমি PWD বিভাগ আৰু NHDCL দুজনে মিলি এই ব্ৰিজখন যিটো দলংখন যিটো ভাঙিছে এইটো ডিছমেণ্টেলিঙৰ কামটো আৰম্ভ কৰিব। আজি আমি ইয়াতে কৈছোঁ যে ডিছমেণ্টেলিঙৰ কামটো তেওঁলোকে আৰম্ভ কৰিব, যাতে অহা 4-5 দিনৰ ভিতৰত ডিছমেণ্টেলিংটো আমি শেষ কৰি এই বেইলি ব্ৰিজৰ কনষ্ট্ৰাকশ্যনটো আমি আৰম্ভ কৰিব পাৰোঁ। লগে লগে ইয়াৰ ওচৰতে এতিয়া আমাৰ ৰাইজৰ অসুবিধা যাতে নহয়, আমাৰ ছাত্ৰ ছাত্ৰী স্কুলত যাতে আহিবৰ কাৰণে অসুবিধা নহয়, সেইকাৰণে ইয়াতে এটা
বোটৰ ব্যৱস্থা জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা আমাৰ আৰ্মিৰ সহায়তা এইটো ইয়াতে কৰা হৈছে। কিন্তু লগে লগে আমি অহাকালিৰ পৰা নিৰ্দেশ দিছোঁ যে ইয়াতে এখন বেম্বো ব্ৰিজ, টেম্পৰাৰী বেম্বো ব্ৰিজ যাতে পাৰাপাৰৰ কাৰণে সুবিধা হয় এইকাৰণে কৰিবৰ কাৰণে আমি ইতিমধ্যে কৈছোঁ। এই ব্ৰিজখন ভংগাৰ কাৰণে ৰাইজৰ অসুবিধা হৈছে আৰু যাতে ৰাইজত আমি কম অসুবিধা হয় সেইকাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া প্ৰশাসনৰ ফালৰ পৰা এইটো ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে যাতে আমি কম অসুবিধা দি ৰাইজক যাতে আমি এই পাৰাপাৰ ব্যৱস্থাটো আমি অলপ স্মুথ কৰিব পাৰোঁ। জিলা প্ৰশাসনে মেজিষ্ট্ৰেট ইনকুৱাৰী দিছে। লগে লগে যোৱাকালি আমাৰ ইয়াতে আপোনালোকে জানে যে এই ঘটনাটো যিটো হৈছে ইয়াতে আমি দেখা পাইছোঁ যে ঘটনাটো হোৱাৰ পিছতে 2খন ট্ৰাক ইয়াতে আছিলে, য'ত অভাৰলোডেড ট্ৰাক ইয়াতে আছিলে। কিন্তু এই ব্ৰিজখন অলপ দিন আগতে যেতিয়া ঠিক হৈছিলে 68 লাখ টকা এই ব্ৰিজৰ কাৰণে মঞ্জুৰ হৈছে। পেকেজ এটা আছিলে 1,38 লাখৰ সম্ভৱত, আৰু যাৰ মাজতে 7-8খন ব্ৰিজৰ মেৰামতি আছিলে। এই ব্ৰিজৰ কাৰণে প্ৰবলি 68 লাখ আছিলে, যাৰ মাজতে 12 লাখ টকা ইতিমধ্যে কণ্ট্ৰেক্টৰক পেমেণ্ট কৰা হৈছিলে। আমি PWD বিভাগক আমি নিৰ্দেশ দিছোঁ যে বাকী যে পেমেণ্ট 12 লাখৰ ওপৰত যাতে কোনো পেমেণ্ট কণ্ট্ৰেক্টৰক নকৰা হয় এইকাৰণে আমি নিৰ্দেশ দিছোঁ। আৰু লগতে ইয়াতে এই ব্ৰিজৰ কাৰণে এটা লিমিট দিয়া হৈছিলে 40 টন, কিন্তু আমি দেখা পাইছোঁ যে অভাৰলোডেড ট্ৰাক ইয়াতে আহি পাইছে। আৰু ওচৰতে এই 40 টনটো মেইনটেইন কৰিবৰ কাৰণে ওচৰতে পুলিচ কেম্পো বহা হৈছিলে। কিন্তু তেওঁলোকৰ গাফলতি আছে কি নাই এইটো ইনকুৱাৰীতে আহিব। কিন্তু প্ৰাৰম্ভিকভাৱে আমাৰ আৰক্ষী অধীক্ষক ডাঙৰীয়া যোৱাকালি এজন চাব ইন্সপেক্টৰ, এজন ASI এছিষ্টেণ্ট চাব ইন্সপেক্টৰ লগতে আৰু 2জনক তেওঁ ছাছপেণ্ড কৰিছে। লগে লগে ৱেইট ব্ৰিজৰ পৰা তেওঁলোকে কম ৱেইটৰ চালান লৈ আহিছিলে। এই ৱেইট ব্ৰিজৰ 5জন মানুহক এতিয়ালৈ পুলিচে গ্ৰেফতাৰ কৰি তেওঁলোকক পুছতাছ কৰি আছে। গোটেই ব্যৱস্থাটো মই আশা কৰোঁ যে কেনেকৈ কি হৈছে, ইঞ্জিনিয়াৰিং ফেইলিং হৈছে, পুলিচৰ গাফলতি আছিলে, অভাৰলোড আছিলে, আমাৰ যি হৈছে ঘটনাটো যাতে মেজিষ্ট্ৰেট পৰ্যায়ৰ যে ইনকুৱাৰী আছে ইনকুৱাৰীটো সম্পূৰ্ণ হ'লে আমি বিশেষকৈ আপোনালোকৰ সন্মুখত ক'ব পাৰিম। লাভ জিহাদের শিকার হয়ে যুবতীর আত্মহত্যা, প্রতিবাদে সরব রাকেশনগর এলাকার জনগণ। বুধবার লাভ জিহাদের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় এক যুবতী। ঘটনাটি নিয়ে পুরো জেলা জুড়ে চালচলের সৃষ্টি হয়। বৃহস্পতিবার যুবতীর গ্রামবাসী সহ কৈবর্ত সমাজের জনগণ একত্রিত হয়ে জেলা সদরে এসে উপস্থিত হন। বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য সহ রাকেশনগর এলাকার জনগণ জেলা পুলিশ সুপার ও জেলা শাসকের সাথে সাক্ষাৎ করেন। বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, যুবতীটির সাথে ভিনধর্মী যুবক পরিচয় লুকিয়ে 6 মাস থেকে মেয়েটির সাথে সম্পর্ক বজায় রেখে চলছিল। ছেলেটির ধর্মীয় পরিচয় জানতে পেরে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। তিনি জেলা প্রশাসনকে মেয়েটি ও ছেলেটির মোবাইল জব্দ করে তদন্ত চালিয়ে আসল রহস্য বের করার আহ্বান জানান। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট ও ছেলেটির মোবাইল ফোন জব্দ করে তদন্ত চালালে যুবতীটির আত্মহত্যার আসল রহস্য বেরিয়ে আসবে। তিনি পুলিশ ও জেলা প্রশাসনের নিকট যুবতীর আত্মহত্যার সঠিক তদন্তের দাবি জানান। রাকেশ নিগমে আপনি বাজার শিল্পনা দাস রেড ক্রসে আসে কাজ করে। তার মানে সে আত্মহত্যার ইয়েতে এইভাবে তার পরবর্তীতে অনুসন্ধান করে জানা গেছে যে এই মেয়েটির সঙ্গে অন্য ধর্মের একটি ছেলে নিজের আত্মপরিচয় গোপন রেখে আজ 6 মাস যাবৎ তাদের সঙ্গে যোগাযোগ রাখত। এই মেয়ের ভাইয়ের যে গাড়ি ছিল ওই গাড়ি সে ড্রাইভারি এবং ড্রাইভারি করার সুবাদে পরিবারের সঙ্গে পরিচিতি হয়ে চলত। কোন একদিন তার ভাই ওই মেয়ের ফোন থেকে ওর সঙ্গে আলোচনা করে ফোনে যোগাযোগ, ওই নাম্বার পাওয়ার পর এই কন্টিনিউয়াস 6 মাস যাবৎ মেয়েটির সঙ্গে ফোনে যোগাযোগ রক্ষা করে চলে। যখন 11th আওয়ারে যখন কোনো একটা এমন কোনো পরিস্থিতি হয়েছে যে পরিস্থিতির কারণে সে ছেলেটির পরিচয় জানার অনুভব করেছে,
এখন যখন পরিচয় জানার অনুভব করেছে, তোর ভাইকে জিজ্ঞাসা করে যে এই ছেলেটির কি নাম, তার রাজীব নাকি রাজা, রাজা নাম দিয়ে পরিচয় দিয়ে ড্রাইভারি করতো তাদের বাড়িতে থেকে। এবং পরবর্তী সময়ে ওই কথা শোনার পর যে সে অন্য সমাজের লোক, অন্যভাবে থাকে, তার পরের দিনই সে আত্মহত্যা করে। এবং এই সময়ে এলাকার কিছু লোক তাকে পাকড়াও করে ওই বাড়ির সামনে গাড়ি সহ তাকে পাকড়াও করে থানাতে সমঝিয়ে দিয়েছে। আমরা আজকে যারা এখানে এসছেন ওনারা চান যে এটার যথাযথ বিচার হোক। কি কারণে মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হল, 1 মাস যাবৎ বা 6 মাস যাবৎ যে ফোনে যোগাযোগ করেছে, এই ফোন ট্রেকিং করে যার সঙ্গে করেছে তার ফোনও ট্রেকিং করবে, মেয়েটির ফোনও ট্রেকিং করবে, করে তাদের কথোপকথন গুলো রেকর্ড করে বার করবে। এবং এইগুলো করলে এর থেকে আসল রহস্য বেরিয়ে আসে। আমরা চাই যে যারা এই সমস্ত কাজ করে, সমাজে বিশৃঙ্খলতা আনার চেষ্টা করে, নিরীহ আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলার চেষ্টা করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আইনের মাধ্যমে হওয়ার জন্যই আজকে এখানে। এই জন্য আমরা আজকে জেলা উপায়ুক্ত সহ পুলিশ আধিকারিকের কাছে আমরা যাব, এই বিষয়টি নিয়ে যথাযথ আইনি ব্যবস্থার মধ্যে ওর দোষী যদি কেউ থাকে তাকে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি। আমাদের রাকেশনগরের সমস্ত যুব বন্ধুরা এসছেন এই ঘটনার সত্যি ঘটনাটার মূল বিষয় জানার জন্য, এবং আমরা আশা করব পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন, 2 প্রশাসন মিলে মূল রহস্য নির্বাচন হবে। আমরা পরিষ্কার ভাবে জানি একটা ছেলে 6 মাস যাবৎ নিজের পরিচয় গোপন রেখে মানে নিজে ওই মেয়েটির সঙ্গে যদি সম্পর্ক করে থাকে, পরবর্তীতে তাদের যে পোস্টমর্টমের যে রিপোর্ট আসবে, এই রিপোর্ট এবং টেলিফোনের সমস্ত খবর বের করে ক্রিমিনালসকে অ্যারেস্ট করে তার উপর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি। এই জন্যই আজকে এলাকার যুবক বন্ধুরা এখানে এসছে। ফের সড়ক দুর্ঘটনা শ্রীভূমিতে, বাইক ও ই-রিক্সার সংঘর্ষ। শ্রীভূমি শহরের সরিষা এলাকার হিউন্ডাই শোরুমের সন্নিকটে AS10ER 2103 নম্বরের একটি ই-রিক্সা পেছন থেকে ঘোরানোর সময় দ্রুতবেগে আসা AS11AB 7148 নম্বরের একটি রয়্যাল এনফিল্ড বাইক ই-রিক্সায় সজোরে ধাক্কা মেরে এক পথচারীকেও আঘাত করে। দুর্ঘটনার ফলে পথচারী রাজেশ দেব ও বাইক চালক কাবিল আহমেদ ও বাইক আরোহী সুয়াব আহমেদ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে শ্রীভূমি সদর হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাইক ও ই-রিক্সা জব্দ করে থানায় নিয়ে যায়। বর্তমানে শ্রীভূমি হাসপাতালে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। মারার পরে আমার বাইকারা মাঠে বাড়ি কিতা বাইক আছিল দেখছুন নি? আসাম সরকারের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে অনশন ধর্মঘট আমসুর। গোয়ালপাড়া সহ আসাম জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেবার প্রতিবাদে রাজ্য জুড়ে অনশন ধর্মঘট পালন আমসুর। সারা আসামের সাথে সাথে শ্রীভূমি জেলাতেও 2 ঘন্টার অনশন ধর্মঘট পালন করে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন। প্রতিবাদস্থল থেকে প্রতিবাদকারীরা জানান, আসামের গোয়ালপাড়া সহ বিভিন্ন স্থানে সরকার যেভাবে বেছে বেছে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে তা অত্যন্তই নিন্দনীয়। মানবিকতাহীন এই সরকারের বিরুদ্ধে তারা 11 দফা দাবি নিয়ে অনশন ধর্মঘটে বসেছেন বলেও জানান প্রতিবাদকারীরা। অনশন কার্যসূচির পর জেলাশাসকের উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান বন্ধ সহ 11 দফা দাবি নিয়ে এক স্মারকপত্র তুলে দেন আমসুর নেতৃবৃন্দরা। গোয়ালপাড়ার উচ্চতিত জনগণকে পুনঃসংস্থাপন না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে বলেও জানান আন্দোলনকারীরা। আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলা কমিটির পক্ষ থেকে অনশন ধর্মঘটে বসেছি করিমগঞ্জে। আমরা জানি বিগত দিনে আমরা দেখেছি বিশেষ করে গোয়ালপাড়া সহ আসামের বিভিন্ন জেলায় বর্তমান সরকার কর্তৃক যেভাবে মানুষকে বাছি বাছি উচ্ছেদ অভিযান চালাচ্ছে,
তা সম্পূর্ণ অমানবিক এবং সম্পূর্ণ একটি নিকৃষ্ট কাজ বলা যেতে পারে। তাই সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি রেজাউল করিম সরকার মহাশয়ের আহ্বানে আজ গোটা রাজ্যে প্রতিটি জেলা কমিটি অর্থাৎ আমসুর প্রতিটি জেলা কমিটি এভাবে 2 ঘন্টার অনশন ধর্মঘট চালাচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত। তাই আমরা প্রত্যেকের সঙ্গে সম্মিলিতভাবে অন্যান্য জেলার সঙ্গে সংহতি রেখে শ্রীভূমি জেলা আমসুর পক্ষ থেকে আজকে আমরা 2 ঘন্টার অনশন ধর্মঘটে বসেছি। এখানে উপস্থিত রয়েছেন আমি করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ বাহারুল ইসলাম সহ আমার করিমগঞ্জ জেলা আমসুর সম্পাদক উপদেষ্টা মণ্ডলী সহ বেশ কয়েকজন ছাত্র নেতা নিয়ে অর্থাৎ আমাদের আমসু কর্মীদের নিয়ে আমরা অনশন ধর্মঘটে বসেছি। আমরা 1টা অবধি অনশন ধর্মঘটে থাকবো। এরপর জেলাধিপতির প্রতি আমরা একটি মেমোরেন্ডাম দিব, যেখানে উল্লেখ রয়েছে অতি শীঘ্রই যেন অন্ততপক্ষে ভূমিহীন মানুষদেরকে পাট্টা প্রদান করা হয় এবং বেশ কিছু আমাদের দাবি আছে। সেই দাবিগুলো নিয়ে আমরা আজই করিমগঞ্জের ডিসি স্যারের সঙ্গে সাক্ষাৎ করে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হবে। আমাদের আজকের অনশনে 10-11 দফার দাবি রয়েছে। তন্মধ্যে মেইনলি আমাদের হচ্ছে ভূমিহীন মানুষ যারা তাদের পাট্টা প্রদান করা এবং নারীদের অধিকার সুরক্ষা দেওয়া। বিশেষ করে আমাদের গোয়ালপাড়ায় যেভাবে মানুষদেরকে বোর্ড থেকে টেনে টেনে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, ওদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো আশ্রয় প্রদান না করা পর্যন্ত প্রতিটি জেলা আমসু তার প্রতিটি কার্যসূচি পুনর্ভাবে চালিয়ে যাবে। এবার নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী
কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। শিলচর কালাইন সড়কের সেতু বিপর্যয়ের ঘটনায় কেন্দ্র ও রাজ্য সরকারকে দোষারোপ করে সরকারের সমালোচনা রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবের। তৃণমূল কংগ্রেসের সাংসদ সরকারকে দোষারোপ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী শাসিত রাজ্যের ঘটনা নিয়ে নানান সময় সরব হয়ে পড়েন, কিন্তু বিজেপি শাসিত রাজ্যের 2 মাস পূর্বে মেরামত হওয়া ব্রিজ ভাঙার ঘটনায় প্রধানমন্ত্রী নিশ্চুপ কেন তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। এছাড়াও তিনি বলেন, এই ব্রিজ ভেঙে যাওয়ার ফলে বর্তমানে বরাক উপত্যকার সহ তার পার্শ্ববর্তী রাজ্য মণিপুর, মিজোরাম, ত্রিপুরার জনগণকেও নানান অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। গুয়াহাটি সহ বহিরাজ্যের সাথে বরাকবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমনকি ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কীভাবে পৌঁছবে তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। Prime Minister Modi is very quick to point out infrastructure failures in states where the opposition parties are in power. When a bridge breaks in Bengal, he says, is it an act of God or act of fraud? Today, I want to ask the Prime Minister of India that the bridge, the Harang Bridge in the Silchar-Kalain road, which has collapsed despite work that was done by the PWD Department of Assam just 2 months back or few weeks back, what is it, an act of God or an act of fraud? This is a double-engine government working in Assam for the last 10 years. What is the result? The southern part of Assam with 3 districts in Barak Valley are now isolated. We can't reach our own capital. We can't reach the mainland. Add to that the problem that this is also a very important connecting road for Manipur and Mizoram. How are essential commodities going to come? Nobody knows. How have such heavy trucks being plying on this bridge, which is clearly unfit? It's a big question mark whether it's the syndicate that is operating on this bridge, because the NH6, the highway, is also blocked due to the repair of another bridge which is commonly known as the Gammon Bridge. It's very easy to ask questions to opposition parties, but I hope that the Prime Minister of India and the Chief Minister of Assam, who's himself the PWD Minister, will answer these questions. Why is the state of affairs so dismal? অনুসূচিত জাতির উন্নয়নের বরাদ্দকৃত অর্থের আর্থিক হেরফের নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনে কংগ্রেস।
পুরো আসাম জুড়ে ধর্ণা কার্যসূচি কংগ্রেসের। শ্রীভূমিতে জেলাশাসকের উদ্দেশ্যে স্মারকপত্র কংগ্রেসের অনুসূচিত জাতির কর্মকর্তাদের। স্মারকপত্র প্রদানের পর কংগ্রেসের কার্যকর্তারা জানান 2022-23 বর্ষে অনুসূচিত জাতির উন্নয়নে কেন্দ্রীয় সরকার থেকে যে 1885 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সেই অর্থের কোনো সদ্ব্যবহার হয়নি। অনুসূচিত জাতির জনগণ এই অর্থ থেকে কোনো বরাদ্দ বা সরকারি সহযোগিতা তারা পাননি। এমনকি শ্রীভূমি জেলায় অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ড থাকলেও অনুসূচিত জাতির জনগণ সেখান থেকে কোনো ফায়দা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা। এই সরকারি অর্থ কোন খাতে কীভাবে খরচ হয়েছে তার সঠিক তদন্তের দাবি করে কংগ্রেসের অনুসূচিত জাতিগোষ্ঠীর কর্মীরা। সমস্ত আসাম ব্যাপী প্রত্যেকটি জেলায় অনুসূচিত জাতি সম্প্রদায়ের যে ডিপার্টমেন্ট আছে কংগ্রেসের, সেটা হচ্ছে গিয়া অনুসূচিত জাতি ডিপার্টমেন্ট। সেই অনুসূচিত জাতিরা আজকে ধর্ণা কার্যসূচি ঘোষণা করেছে। কিন্তু আমাদের কর্মীদের ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের কিছু মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে আসতে পারে না, তাই আমরা সঙ্গে সঙ্গে সেটা আমরা আপাতত স্থগিত রেখেছি, পরবর্তীতে আমরা করব। আর আজকে আমরা মেমোরান্ডাম দিয়েছি। মেমোরান্ডামটা দেওয়ার কারণ হলো যে 2021-22 এবং 2022-23 বিত্তীয় বর্ষ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিছু ফান্ড এসেছিল আমাদের অনুসূচিত জাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু সেই টাকাগুলা আজ পর্যন্ত কীভাবে কোথায় খরচ হয়েছে, কোনো উন্নয়ন হয়নি অনুসূচিত জাতির। তাই আমরা এই হিসাব চেয়েছি, হিসাবও দিতে পারেননি গভর্নমেন্ট। এখন আমরা আজকে এই কার্যসূচিটা যেটা মানে প্রতিবাদ কার্যসূচিটা আজকে সমস্ত আসামব্যাপী চলছে। আমরা দিয়েছি টোটাল অ্যামাউন্ট হলো 1.885, অর্থাৎ 1885 crore। সেগুলি যাতে পুনরুদ্ধার করে সঠিকভাবে অনুসূচিত জাতিদের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে যাতে ব্যবহার করা হয় সঠিকভাবে, সেটাই আমাদের দাবি। শ্রীভূমিতে কত টাকা? ভূমিতে আমাদের এমনি সেপারেট ধরনের টোটাল দিয়েছে এবিসিসি, সেপারেট নিশ্চয় ভালো একটা অ্যামাউন্ট আছে, আমরা জিজ্ঞাসা করি টোটাল অ্যামাউন্টটা অল আসাম আছে। আপনারা তো আমরা কোনো এই সম্প্রদায় অনুসূচিত জাতি সম্প্রদায়ের কোনো উন্নয়ন আমরা দেখছি। বোর্ড আছে উন্নয়ন ডেভেলপমেন্ট বোর্ড, সেখানে আমরা দেখছি। সেখানেও আমরা অনেক সময় আমরা নজরে পড়েছি যে কিছু লোক এসে বলছে, দাদা আমরা তো এসসি সম্প্রদায়ের মানুষ, কিন্তু আমরা কোনো ধরনের গ্রান্টস পাইনি। শূন্যবার্তা এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।